উপন্যাস ডায়েরি চ্যানেলের পক্ষ থেকে আপনারা শুনছেন প্রফেসর ওজন চৌধুরী। লিখেছেন বন্যা শিকদার, কণ্ঠে আমি তাসনু ভাব। পর্ব ১৪। ভাইয়া, আসলে রোহান তার কথা শেষ করতে না দিয়ে হু হু করে কেঁদে উঠল। নিজেকে আর স্বাভাবিক রাখতে পারছে না কোনোভাবেই। আমি জানি তুই কোনোদিনও আমাকে ওভাবে ভালোবাসিসনি, এটাই বলবি তো? কিন্তু একটুখানি ভালোবাসলে কি তোর কি এমন ক্ষতি হতো বলতো? না হয় এই অনাথ এতিম ছেলেটার দিকে যে দয়া করে সারা জীবন আমার হয়ে যে থেকে যেতি। রোহানের এই তীব্র আর্তনাতে বাতাস মিলিয়ে গেল, আর মৌ নিষ্পলক চোখে শুধু নিজের শৈশবের চেনা ভাইটার এই ধ্বংসস্তূপ হয়ে যাওয়া রূপটা দেখতে লাগলো। আজ বাপের বাড়ি ফেরার সব আনন্দ তার এক নিমিষে বিষাদে পরিণত হলো। মানুষটা আজও তার অপেক্ষায় ছিল। রোহান ভাইয়া শোনো। মৌ মৃদু কণ্ঠে ডাকলো, কিন্তু রোহান যেন আজ কোনো যুক্তি শুনতে রাজি নয়। বরং সে আকুতি গলায় বলল, ফুল ফিরে আয় না আমার কাছে। আমি এখনো তোকে সম্পূর্ণ আপন করে নিতে রাজি। গড প্রমিস, কখনো তোর অতীত নিয়ে একটা প্রশ্নও তুলব না। সারা জীবন তোকে বুকে দিয়ে ভালোবাসায় আগলে রাখবো। আয়না ফুল, ফিরে আয়না আমার কাছে। রোহানের এই বুক ফাটা আকুতি শুনে মৌ ভেতর থেকে দুমড়ে মুচড়ে ভেঙে যাচ্ছে। সে এই মানুষটাকে কিভাবে বোঝাবে যে সে জন্মবধি থেকে শুধু নিজের আপন বড় ভাই ভেবে এসেছে তাকে, যাকে সে ভাই ভাবে হিসেবে দেখে এসেছে, তাকে কিভাবে নিজের জীবনসঙ্গিনী হিসেবে কল্পনা করবে। মৌ তার কাঁপা কাঁপা গলায় বুক ভরা কষ্ট নিয়ে বলে, আমার বিয়ে হয়ে গিয়েছে রোহান ভাইয়া, প্লিজ আমার এই সাজানো সংসারটা তুমি ভেঙে দিও না। আমি সত্যিই বড্ড ভালোবাসি আমার প্রফেসর সাহেবকে। তাকে ফেলে আমি কখনোই তোমার হতে পারবো না, কোনো দিনও না। মৌয়ের মুখে এই কথা শুনে রোহান একদম স্তব্ধ হয়ে গেল। সে শুকনো মুখে ফিসফিস করে, তাহলে আমার মাঝে ঠিক কী কমতি ছিল যে আমাকে ভালোবাসতে পারলি না ফুল? আমি কি সত্যিই তোর অযোগ্য ছিলাম? তোর সাথে কি আমাকে বড্ড বেশি বেমানান লাগতো বল? রোহানের এই অসহায় প্রশ্ন শুনে মৌয়ের বুকটা এফার ওপর করে দিল। সে আর দাঁড়িয়ে থাকার মতো শক্তি পেল না। নিজের অজান্তেই দুই চোখ পেয়ে অবাধ্য অশ্রুধারা কুড়িয়ে পড়ল তার। মৌ ততক্ষণে নিজের কান্নায় ভেঙে পড়ে হিতাহিত জ্ঞান হারিয়ে দৌড়ে সিঁড়ি বেয়ে উপরে উঠতে লাগলো। সে যদি একবারের জন্যও জানতো যে রোহান আজ এখানে ফিরে এসেছে, তবে সে কখনোই এই বাপের বাড়ি আসার বায়না করতো না। সে ঝড়ের গতিতে নিজেদের রুমে ঢুকলো। রুমে ঢুকেই কোনো দিক না তাকে বিছানার পাশে দাঁড়িয়ে থাকা উজানের চৌড়া বুকে গিয়ে আছড়ে পড়ল এবং তাকে শক্ত করে জড়িয়ে ধরে হাউমাউ করে কেঁদে উঠল। উজান নিজের পিচি বউকে এভাবে ঝড়ের মতো এসে বুকে জড়িয়ে ধরে কাঁদতে দেখে বিচলিত হয়ে পড়ল উজান। সে অত্যন্ত উদ্গ্রীব ও চিন্তিত কণ্ঠে শুধালো, পিচি কি হয়েছে তোমার? কাঁদছো কেন এমন করে? বলো আমায়। মৌ কোনো উত্তর দিল না। সে শুধু উজানের শার্টের কলার খামচে ধরে অবুঝ বাচ্চার মতো কেঁদে উঠল। উজান তাকে শান্ত করার আপ্রাণ চেষ্টা করেও বারবার ব্যর্থ হচ্ছিল। সে মৌয়ের গাল দুটো নিজের হাতের মুঠোয় নিয়ে আবারও আকুল স্বরে বলল, এই পিচ্ছি, বলো না কি হয়েছে? কেউ কি কিছু বলেছে তোমায়? আমায় বলো। আমি বাড়ি ফিরে যাব প্রফেসর সাহেব। আমায় প্লিজ ও বাড়িতে নিয়ে চলুন। আমি এখানে আর এক মুহূর্তও থাকবো না। আমার ভীষণ কষ্ট হচ্ছে, খুব কষ্ট হচ্ছে আমার। মৌয়ের এই কান্না ভেজা কণ্ঠের আকুতি মিনতি শুনে উজানের নিজের বুকটাও একটা তীব্র যন্ত্রণায় মোচড় দিয়ে উঠল। সে কিছুতেই হিসাব মেলাতে পারছে না যে মেয়েটা বাপের বাড়ি আসার আনন্দে সকালে নাচানাচি করছিল, সে এখানে পা রাখতেই হঠাৎ একদম চলে যাওয়ার জন্য কেন ছটফট করছে। উজান আলতো করে মৌয়ের চিবুক ধরে মুখটা নিচের দিকে উপরে তুলল। পিচি, কি হয়েছে তোমার? এমন করছো কেন? তুমি নিজেই তো বাপের বাড়ি আসার জন্য কতটা এক্সাইটেড ছিলে, তাহলে এখন কেন এমন বলছো? আমি কিন্তু এখানে থাকতে চাই না। মৌ উজানের বুকে নিজের কপাল ঢুকিয়ে ডুকরে উঠল। আপনি আমায় ভালোবাসেন তো আমায়? তাহলে চলুন, আমরা এক্ষুনি চলে যাই। আমার এখানে তো হয়ে আসছে, প্লিজ চলুন। উজান মৌয়ের এই পাগলামি দেখে তাকে পরম মায়ে নিজের বুকের সাথে আরো শক্ত করে মিশিয়ে রাখলো। তার কপালেও মাথায় স্নেহের গম্ভীর চুমো এঁকে দিয়ে অতি ধীর ও নরম গলায় বোঝাতে লাগলো, ট্রাই টু আন্ডারস্ট্যান্ড পিচি। আমরা এইমাত্র ঢাকা থেকে এসে পৌঁছালাম। এখন যদি হুট করে কাউকে কিছু না বলে আমরা চলে যাই, তবে আব্বা আম্মা মনে মনে অনেক কষ্ট পাবেন। আমার লক্ষ্মী বউটা নিশ্চয়ই এমন কিছু করবে না যাতে বড়রা কষ্ট পায়, তাই না? আমরা যাবো তো জাস্ট আর কিছুদিন এখানে সবার সাথে থেকে তারপর চলে যাব। প্রমিস করছি তোমায়। বউ আর কোনো কথা বলল না। সে নিজের মনের কথাগুলোই মনে চেপে রেখে উজানের চওড়া বুকের দিকে অসহায় দৃষ্টিতে তাকিয়ে মনে মনে বিড়বিড় করে উঠল, আপনাকে আমি কিভাবে বোঝাবো প্রফেসর সাহেব? আমি এখানে থাকলে যে আমার শৈশবের চেনা অন্য একটা মানুষ একেবারে ভেঙে গুঁড়ো গুঁড়ো হয়ে যাবে। আমি তো তাকেও কষ্ট দিতে চাই না। কেন এমন একটা পরিস্থিতিতে ফেললে আমায় মাবুদ? মৌয়ের শরীরটা এখনো হালকা কাঁপছিল। সে কিছুক্ষণ উজানের দিকে নিবু নিবু দৃষ্টিতে তাকিয়ে রইল। তারপর ধীর পায়ে নিচের জামা কাপড় নিয়ে ওয়াশরুমে চলে গেল শাওয়ার নিতে। উজান বিছানায় দাঁড়িয়ে মৌয়ের এই আশ্মিক ও রহস্যময় পরিবর্তন দেখে মনে মনে ভীষণ অবাক হলো।
তবে সে এই মুহূর্তে বিষয়টি নিয়ে আর বেশি ঘাটাঘাটি করতে চাইল না। একটা দীর্ঘশ্বাস ফেলে রুমের বাইরে এসে তন্ময়কে ডাকলো এবং দুজনে মিলে নিজেদের মধ্যে কিছু গুরুত্বপূর্ণ কথা বলতে লাগলো। মৌ শাওয়ার শেষ করে ফ্রেশ হয়ে রুমে ঢুকলো, কিন্তু পুরো রুমে উজান নেই দেখে সে বেশ অবাক হলো। কারণ উজান এখানকার তেমন কিছুই চেনে না, চেনা কোনো মানুষও নেই তার। তাহলে এই পরন্ত বিকেলে সে একা একা কোথায় গেল? মৌ নিজে নিজে ভেজা চুলগুলো তোয়ালে দিয়ে কিছুটা ঠিক করে নিয়ে উজানকে খুঁজতে রুম থেকে বেরিয়ে পড়ল। নিচে নেমে নিজের মায়ের কাছে উজানের খোঁজ করলেও কোনো হদিশ মিলল না। বাধ্য হয়ে সে নিজে ধীরপায়ে বাড়ির বাইরে উঠানের সামনে এসে দাঁড়ালো। চারপাশে তখন ধীরে ধীরে গোধূলির আলো মুছে সন্ধ্যা নামছে। ঠিক এই সময় বাড়ির সদর দরজা দিয়ে প্রচণ্ড বিধ্বস্ত ও উস্কোখুস্কো অবস্থায় রোহান ভেতরে ঢুকল। মৌ তাকে দেখে অস্বস্তি বোধ করল এবং দ্রুত তাকে পাশ কাটিয়ে ভেতরে চলে যেতে চাইল, কিন্তু রোহান তাকে সুযোগ দিল না। সে এক ঝটকায় এসে মৌয়ের একদম মুখোমুখি দাঁড়িয়ে পথ আটকে দিল। হুট করে রোহানকে এভাবে সামনে চলে আসতে দেখে মৌ খানিকটা ঘাবড়ে গেল। সে ভয়ে ভয়ে তুতলাতে তুতলাতে বলল, তুমি এখানে? মানলাম তুই আমাকে ভালোবাসিসটা, তাই বলে কি আমি তোর একটু কাছেও আসতে পারবো না ফুল? এই নে তোর ফেভারিট চকলেট। রোহান নিজের পকেট থেকে বেশ বড় একটা চকলেট মৌয়ের দিকে এগিয়ে দিল। মৌ প্রথমে কিছুতেই ওটা নিতে চাচ্ছিল না, কিন্তু রোহানের চোরাচুরিতে আর একগুঁয়ে দৃষ্টি দেখে সে বাধ্য হয়ে কাঁপা কাঁপা হাতে বক্সটা নিজের মুঠোয় নিল। অত্যন্ত মিনমিন স্বরে বলল, থ্যাঙ্কস ভাইয়া, থ্যাঙ্কস ভাইয়া। রোহানের বুক চিরে একটা দীর্ঘশ্বাস বেরিয়ে এলো। এতটা বদলে গেলে কিভাবে ফুল? তুই কি আগে কখনো আমার সাথে এমন ব্যবহার করতি? আমি রুমে যাব, প্লিজ আমাকে যেতে দাও। মৌ পুরো বিষয়টা এড়িয়ে যাওয়ার জন্য দ্রুত পা বাড়িয়ে চলে যেতে চাইল, কিন্তু রোহান এক চুলও সরল না, বরং পাহাড়ের মতো অটল হয়ে তার সামনে দাঁড়িয়ে রইল। উজানের অনুপস্থিতিতে রোহানের এমন আচরণে এবার মৌয়ের মনে মনে বেশ রাগ হলো, কিন্তু পরিস্থিতির কথা চিন্তা করে সে মুখে কিছু বলল না। ঠিক তখনই রোহানের সেই চেনা আকুতি আবারও তার কানের কাছে ভেসে এলো। এই এতিম ছেলেটাকে একটু ভালোবাসলি না ফুল? মায়ের অবসান ও তীব্র ঘৃণা রোহানের মুখে আবারও সেই একই প্রশ্ন শুনে মৌ চমকে তার দিকে তাকালো। সে যত এই মানুষটার থেকে নিজেকে দূরে সরিয়ে রাখতে চাইছে, পরিস্থিতি ঠিক ততটাই তাকে রোহানের মুখোমুখি এনে দাঁড় করাচ্ছে। সে এক চরম অসহায় ও বিরক্তি দৃষ্টিতে রোহানের দিকে চেয়ে বলল, ভাইয়া তুমি সেই একই কথা কেন বারবার বলছো বলো তো? তুমি খুব ভালো করেই জানো যে আমি এখন একজন বিবাহিত নারী, অন্য একজনের আমানত। তবুও তুমি কেন আমার সামনে বারবার এমন করছো? আমার সত্যি এসব শুনতে বিন্দুমাত্র ভালো লাগছে না, প্লিজ আমাকে রেহাই দাও তুমি। রোহান মৌয়ের চোখের দিকে চেয়ে এক অদ্ভুত অন্ধ লাগা বলে উঠল, তাহলে তুই সব ছেড়ে ছুড়ে আমার হয়ে যা ফুল, শুধু আমার হয়ে যা। রোহানের মুখে এমন অনৈতিক দাবি শুনে মৌয়ের ভেতরের সব মায়া এক নিমিষেই উবে গেল। তার বদলে চোখের কোণে উপচে পড়া তীব্র ঘৃণা। যে মানুষটার জন্য কিছুক্ষণ আগেও তার মনের ভিতরে এক আকাশ করুণা আর মায়া হচ্ছিল, এখন তার জন্য শুধু ঘৃণায় দানা বেঁধেছে। নিজেকে বিবাহিতা জানার পরেও এই ছেলেটা বারবার বারংবার নোংরা একটা দাবি তুলেছে কিভাবে? মৌ আর নিজেকে শান্ত রাখতে পারল না। সে রাগও খুব ফেটে পড়ে তীব্র কণ্ঠে বলে উঠল, প্লিজ এবার অন্তত থামো ভাইয়া। তুমি কি ভুলে যাচ্ছ প্রফেসর সাহেব তোমার নিজের বেস্ট ফ্রেন্ড, আর তুমি আজ বন্ধু বল ভাই হয়ে নিজের এই কলিজার বন্ধুর ভালোবাসা কি এভাবে কেড়ে নিতে চাইছো? তোমার নিজের বিবেক একটুও বাঁচছে না? রোহান যেই কিছু একটা বলতে যাবে ঠিক তখনই পেছন থেকে একটা গম্ভীর্যপূর্ণ পুরুষালী কণ্ঠস্বর প্রতিধ্বনিত হলো, এই ভর সন্ধ্যাবেলায় উঠানে দাঁড়িয়ে কি করছো পিচ্ছি? ওজানকে দেখতে পেয়ে মৌয়ের চোখে মুখে যেন প্রাণ ফিরে এলো। সে একগাল মিষ্টি হাসি ফুটিয়ে রোহানের দিক থেকে সম্পূর্ণ মুখ ফিরিয়ে সোজা গিয়ে উজানের চওড়া বুকে আছড়ে পড়ল। উজানের পরম যত্নে তাকে নিজের বাহুবন্ধনে জড়িয়ে নিল। পেছন থেকে রোহান অত্যন্ত রক্তিম ও হিংস্র দৃষ্টিতে তাকিয়ে আছে তাদের এই নিবিড়তার দিকে। তার বুকের ভেতরটা ঈর্ষা এবং তীব্র ক্ষোভে ফেটে পড়ার উপক্রম হচ্ছিল। নিজের ভালোবাসার মানুষকে নিজেরই প্রাণের বন্ধু উজানের বাহুলগ্নে অবস্থায় কোনোভাবে সহ্য করতে পারছিল না সে। সে নিজের হাতের মুঠো শক্ত করে ধরে মনে মনে বিড়বিড় করে উঠল, না, আমার বিবেক একটুও বাঁচছে না রে ফুল। তোকে নিজের করে পাওয়ার জন্য রোহান তালুকদার সব করতে পারে। দরকার হলে নিজের বেস্ট ফ্রেন্ড উজানকেও দুনিয়া থেকে সরিয়ে দিতেও এক পাও পিছু হাঁটবে না। রোহান তালুকদারকে এখনও তুই চিনতেই পারিসনি ফুল। সে বাইরে থেকে যতটা শান্ত, ভেতর থেকে ঠিক ততটাই ভয়ঙ্কর। কিরে রোহান, এভাবে চুপ করে আছিস কেন? কিছু বলছিস না যে? হঠাৎ উজানের কণ্ঠস্বর পেয়ে রোহানের ঘোর কাটল। রোহান মুহূর্তের মধ্যে নিজের কঠিন মুখের উপরে এক মেকি হাসির প্রলেপ লাগিয়ে অত্যন্ত স্বাভাবিক গলায় আওড়ালো, দোস্ত তুই কিন্তু আসলে অনেক লাকি। দেখ, আমার মিষ্টি ফুলকে আমার এই ছোট্ট বোনটার মতো মৌকে তুই নিজে করে পেয়েছিস। তবে হ্যাঁ, একটু সাবধানে থাকিস কিন্তু। আজকাল চারিদিকে তো শকুনের অভাব নেই, কখন কে কার শখের জিনিসে নজর দেয় বলা তো যায় না।
উজান নিজের দুই ভ্রু কুঁচকে কিছু সময় রোহানের দিকে তাকিয়ে রইল। রোহানের এই দার্থবোধ কথার ভেতরে আসলে গভীরতা উজান ঠিক বুঝতে পারল না। তবে সে আলতো হেসে আত্মবিশ্বাসের সুরে জবাব দিল, শকুনি বা শিয়াল যেই থাকুক না কেন, আমার অর্ধাঙ্গিনীর দিকে যে হাত বাড়ানোর দুঃসাহস দেখাবে তাকে জ্যান্ত কবর দিতে উজান চৌধুরীর বুক একটা বারও কাঁপবে না। বাই দ্য ওয়ে, এবার ভেতরে চল। রোহান আগে আগে ভেতরে চলে গেল এবং উজান আর মৌ তার পিছু পিছু বাড়ির ভেতরে প্রবেশ করলো। হাঁটার মাঝে হুট করে উজান মৌয়ের হাতটা নিজের হাতের মুঠোয় নিয়ে চমকে উঠল। সে থমকে দাঁড়িয়ে মৌয়ের মলিন মুখের দিকে তাকিয়ে বেশ চিন্তিত স্বরে বলল, পেঁচি, তোমার গা এত গরম কেন? জ্বর এসেছে নাকি? শরীর খুব খারাপ লাগছে তোমার? মৌ নিজের ভেতরে মানসিক জ্বর ও অসুস্থতা উজানের সামনে প্রকাশ করতে চাইল না। সে জোর করে মুখে এক চিলতে হাসি ফুটিয়ে বলল, না না, এমনি, আপনি চলুন তো। ইফাত ভাই, মেহবুব সবাই দাদের রুমে আমাদের জন্য ওয়েট করছে। কিন্তু তন্ময় ভাই কোথায়? মাগরিবের আজান তো দিয়ে দিল। এই সন্ধ্যাবেলা সে একা একা কোথায় গেল? আসবে একটু পরেই। ও আমাদের সবার জন্য গরম গরম সিঙ্গারা আর পুরি আনতে বাজারে গিয়েছে। চলো এবার। এরপর আর তাদের মাঝে কোনো কথা হলো না। মৌ সোজা দাদির রুমের দিকে চলে গেল আর ওজান ফ্রেশ হওয়ার জন্য নিজেদের রুমে ঢুকলো। ফ্রেশ হয়ে কিছুক্ষণ পর সেও গিয়ে হাজির হলো দাদির রুমে। রুমে গিয়ে দেখলো সবাই বিছানায় গোল হয়ে বেশ জমিয়ে বসে আছে। ইফাত বরাবরের মতোই মেহেরকে একদম নিচে গা ঘেঁষে দাঁড়িয়ে বসিয়ে রেখেছে। মৌ এবং দাদি রোকিয়া বেগমের কোলে মাথা রেখে শান্ত হয়ে শুয়ে আছে। আর রোহান মৌয়ের বেশ কিছুটা কাছে বসে আছে। তার ঠিক পাশে তন্ময়। রোহানকে মৌয়ের এত কাছাকাছি বসতে দেখে উজানের ভেতরে অধিকারবোধ চট করে জেগে উঠল। তার আগে মেজাজটা শক্ত হয়ে গেল। তবে নিজের সেই ঈর্ষা বাইরে প্রকাশ না করে সে অত্যন্ত চতুরতার সাথে গিয়ে সরাসরি মৌ ও রোহানের ঠিক মাঝখানটাতে বসে পড়ল। বসে সে এক হ্যাঁচকা টানে মৌয়ের দাদির কোল থেকে সরিয়ে নিচের বুকের সাথে জড়িয়ে নিল। এরপর মৌয়ের দাদির দিকে তাকিয়ে বাঁকা হেসে বলে উঠল, সরি সুইটহার্ট, উজান চৌধুরী তার ওয়াইফকে কারোর সাথে শেয়ার করতে পারবে না, এমনকি আপনার সাথেও নয়। ওকে বুকে আঁকড়ে রাখার জন্য উজান চৌধুরী একাই 100। সো আপনি একটু সোজা হয়ে বসুন তো। রোকেয়া বেগম মুখের পান চিবোতে চিবোতে উজানের এমন পাগলামি দেখে হেসে উঠলেন। তার দুই আদুরে নাতনি যে উজান আর ইফাতের মতো ছেলেদের মাথার মুকুট হয়ে আছে তা দেখে বুড়ি মানুষটা মনটা শান্তিতে ভরে উঠল। আটার মাঝে উজান হঠাৎ রোহানের দিকে তাকিয়ে হাসি মুখে জিজ্ঞেস করল, আচ্ছা রোহান, এবার তুই বিয়ে করবি কবে বলতো? তোর সেই মনের মানুষটার নামটা তো এবার বল, প্রকাশ কর ভাই। এবার না হয় তোর বিয়েটা খেয়েই আমরা একেবারে দলবল নিয়ে ঢাকায় ফিরবো, কি বলিস তোরা? বন্ধুর কথায় তাল মিলিয়ে তন্ময়ও মুখরোচক ভঙ্গিতে বলে উঠল, একদম ঠিক বলেছিস উজান, তুই বিয়ে করলে ইভা তো বিয়ে করে ফেলবে। এখন রোহানও একটা বিয়ে করে ফেলুক না। ও বিয়ে করলে না হয় আমি ওর শালিকে পটিয়ে ডিরেক্ট বিয়ে করে একেবারে বাসায় ফিরবো, কি বলিস তোরা? তন্ময়ের এই রসালো রসিকতায় সবাই হো হো করে হেসে উঠল। কিন্তু ঠিক তখনই রোহানের একটিমাত্র বাক্য পুরো রুমের হাসি রেশকে 1 সেকেন্ডে স্তব্ধ করে দিল। আমার বাগানের ফুল যে অন্য বাগানের ঘর বেঁধেছে। তোর ভালোবাসার ফুলের অন্য কোথাও বিয়ে হয়ে গিয়েছে, আর তুই সেটা এখন আমাদের বলছিস? তুই তো মেয়েটাকে অনেক ভালোবাসতিস, তবে তুই তাকে আটকালি না কেন? রোহান এবার সরাসরি ময়ূরের চোখের দিকে নিজের তীক্ষ্ণ চোখ এবং দৃষ্টিশক্তি শক্ত করে নিবদ্ধ করে গম্ভীর গলায় বলল, আগে যদি জানতাম আমার চোখের আড়ালে আমার সেই ভালোবাসার ফুল অন্য কারো ঘরণী হয়ে যাবে, তবে কি আর আমি অমন করে বিদেশের মাটিতে মুখ বুজে পড়ে থাকতাম? আমি তো দেশে ফিরে এসেই এই নির্মম সত্যটা জানতে পারলাম। তো এখন কি করবি? ওই মেয়েটাকে ভুলে যাবি? উজান উৎসুক হয়ে জিজ্ঞেস করল, যাকে নিজের বাগানের একমাত্র ফুল করতে চেয়েছি তাকে আমি ভুলে কিভাবে বলতো? রোহানের গলায় এক চরম জেদ এবং হিংস্রতা ফুটে উঠল। উজান কপাল কুঁচকে আবার প্রশ্ন করল, তাহলে মেয়েটির স্বামী, তার কি হবে? রোহান চোখের পলক না ফেলে ঠান্ডা মাথায় উত্তর দিল, শুট করে দেব। ফুল অনলি রোহান তালুকদারের। সোজা আঙ্গুলে ঘৃণা উঠলে ওর বরটাকে এই পৃথিবী থেকে চিরতরে মুছে ফেলবো। তবু আমার ফুলকে আমি আমার বুকে ফিরিয়ে আনবই আনবো। রোহানের মুখ থেকে এমন ভয়ঙ্কর পৈশাচিক স্বীকারোক্তি শুনে মৌ, মিহির, এমনকি দাদি রোকেয়া বেগমও চরম আতঙ্কে শিউরে উঠলেন। ছেলেটার চোখে মুখে তখন এক বিধ্বংসী ক্ষোভের আগুন জ্বলজ্বল করছে। তার এই হিংস্র রূপ দেখে মৌয়ের বুকটা ভয়ে থরথর করে কাঁপতে লাগলো। সে একটা অজানা আশঙ্কায় আরো শক্ত করে উজানের হাতটা আঁকড়ে ধরল। ভয়ের তীব্রতায় তার হাতে দাঁড়ানো নখগুলো উজানের চামড়া ভেদ করে ভিতরে ডেবে যাচ্ছে, কিন্তু নিজের অজান্তেই সে সেদিকে বিন্দুমাত্র খেয়াল করতে পারল না। মৌয়ের এমন অদ্ভুত আর অস্বাভাবিক আচরণ দেখে উজানের কপাল কুঁচকে গেল। এই বাড়িতে পা রাখার পর থেকেই মেয়েটার মাঝে কেমন একটা ছটফটানি আর পরিবর্তন লক্ষ্য করেছে সে। হঠাৎ করে উজানে শিউরে উঠল। তার হাতের তালু মৌয়ের গায়ে লাগতেই আগুনের মতো গরম ঠেকালো। উজান মুহূর্তের মধ্যে মৌয়ের গলা আর কপাল স্পর্শ করে তাপমাত্রা চেক করে দেখল। পুরো শরীর জ্বরে পড়েছে মেয়েটার। সাথে সাথে তার চোখ দুটো রাগে লাল হয়ে উঠল।
সে এক কর্কশ কণ্ঠে প্রশ্ন ছুড়ে দিল, পিচি, তুমি না কিছুক্ষণ আগেই বললে তোমার কিছু হয়নি? তাহলে শরীর এত গরম কেন? এত জ্বর বাঁধালে কিভাবে? আমার আবর্তনে বৃষ্টিতে ভিজেছিলে? সত্যি করে বলো আমায়। মৌ কিছু বলার আগেই পাশ থেকে মেহির মুখ খুলল। হ্যাঁ হ্যাঁ ভাইয়া, মৌ গতকালকে টানা 2 ঘন্টা বৃষ্টিতে ভিজেছিল। আমি কত বারণ করলাম, কিন্তু ও আমার কোনো কথাই শোনেনি। তখনই ওর ঠান্ডা লেগে গিয়েছিল, কিন্তু ও কাউকে কিছু বুঝতে দেয়নি। আপনাকে বলতেও আমায় বারণ করেছিল। মেহিরও মুখে সত্য কথা ফাঁস করে দেখে মৌ একরাশ অসহায় চোখে নিয়ে তাকালো। মনে মনে ভাবল, কোথায় মেহির তাকে উজানে বকা থেকে বাঁচাবে তা না করে উল্টো সবার সামনে এভাবে ভাসিয়ে দিল। মৌ অত্যন্ত দুর্বল ও মিনমিন করে করল, সত্যি বলছি প্রফেসর সাহেব, আমার কিছু হয়নি, এমনকি একটুও ঠান্ডাও লাগেনি, কিন্তু কপাল খারাপ। কথাটি শেষ হতে না হতেই মৌয়ের বুক চিরে এক ধমকা কাশি উঠে এলো। নিজের মিথ্যা ধরা পড়ে যাওয়ায় মৌ চট করে ওজানের বুকে মুখ ঘষে লুকিয়ে নিল। মৌয়ের এমন কাণ্ড দেখে ওজান রাগে নিজের তাতে দাঁত চেপে ধীর কণ্ঠে বলল, রুমে চলো, আজ ওখানে তোমাকে মজা দেখাচ্ছি। অনেক বড় হয়ে গিয়েছো, নিজের শরীরের যত্ন নিতে পারো, তাই না? উজানের এই তীব্র চাহনি দেখে মৌয়ের শুকনো ঢোক গিলা ছাড়া আর কোনো উপায় রইল না। উজান এবার মৌয়ের দিকে থেকে সাময়িকভাবে নিজের তপ্ত দৃষ্টি সরিয়ে নিল এবং সোজা রোহানের দিকে তাকালো। রোহান তখন ওভাবেই বসেছিল। উজান হালকা হেসে বলল, রোহান, তুই যেন কি বলছিলি? ও হ্যাঁ, কাউকে ম্যাটার করার কোনো দরকার নেই দোস্ত। তুই জাস্ট আমাকে ওই মেয়েটির নাম ঠিকানা বল, আমি নিজেই তাকে তোর বুকে এনে দেব। রোহান বিছানা থেকে উঠে দাঁড়িয়ে জোর করে মুখে এক চিলতে হাসি ফুটিয়ে বলল, থ্যাঙ্কস দোস্ত, কিন্তু আমার ফুলকে পাওয়ার জন্য শুধু আমি একাই লড়বো। তোদের কারো সাহায্য আমার লাগবে না, তোরা পারবি না আমার ফুলকে আমার করে দিতে। রোহানের এই কথার ভেতরে আসলে বিষাক্ত গভীরতা উপস্থিত। আর কেউ না বুঝলেও মৌ, মেহের আর দাদি রোকিয়া বেগম ঠিকই টের পেলেন। এরপর আর কোনো মুহূর্ত না দাঁড়িয়ে রোহান গুটি গুটি পায়ে কক্ষ ত্যাগ করলো। রোহান চলে যেতে উজান সোজা রোকেয়া বেগমের দিকে ফিরল এবং নরম করতে জিজ্ঞেস করলো, সুইটহার্ট, আপনার সাথে আমার কিছু জরুরি কথা ছিল। রোকেয়া বেগম রোহানের যাওয়ার পথের দিকে তাকিয়ে ছিলেন। উজানের ডাকে তিনি দৃষ্টি ফিরিয়ে তার দিকে তাকালেন। উজান এবার নিজের গলার স্বরটা কিছুটা নিচু করে প্রশ্ন করল, আচ্ছা সুইটহার্ট, গত একটা সপ্তাহ ধরে এই গ্রামে ও আশপাশের এলাকা থেকে যে 16 জন মেয়ে মিসিং হলো, এসব ব্যাপারে আপনি কিছু জানেন? মানে এই নিখোঁজ হওয়ার নৈপথ্য আসলে কার হাত থাকতে পারে? রোকেয়া বেগম একটা দীর্ঘশ্বাস ফেলে মুখের পান চিবোতে চিবোতে চরম হতাশ গলায় উত্তর দিলেন, জানেন আরে দাদা যান, সেই দিন এই মুখলেসের মা এসে পড়ল 16 থেকে 20 বছরের তরুণী মেয়েগুলোকে নাকি খুঁজে পাওয়া যাচ্ছে না। পুলিশে খবর দেওয়ার পরেও তারা কোনো বার্তা পাচ্ছে না, হাত গুটিয়ে বসে আছে। এতগুলো মেয়ে উধাও হয়ে গেল, অথচ কেউ কোনো হদিশ দিতে পারল না। আজকাল তো পোলাপান ভয়ে স্কুল কলেজে যাওয়াই বন্ধ করে দিয়েছে, কারণ যত মেয়ে হারিয়েছে সব নাকি স্কুল কলেজের পর থেকে উধাও হয়েছে। এলাকার কয়েকজন তো বলাবলি করেছে এসব নাকি মানুষের কাজ না, কোনো জিনপরি নজর পড়েছে মেয়েগুলোর উপরে। আমার 2 নাতনি তোরা কিন্তু একদম সাবধান থাকবি। তোরা কেউ ভুলেও এই কয়দিন বাড়ির বাইরে যাবি না, সারাক্ষণ ঘরের ভেতরে থাকবি, বুঝলি? মৌ আর মেহের বাধ্য মেয়ের মতো মাথা নেড়ে তাদের কথায় সায় দিল। ও যেন এক তীব্র সন্দেহজনক দৃষ্টিতে পাশে থাকা তন্ময়ের দিকে তাকালো। নিজের মনে মনে বিড়বিড় করে উঠল, স্যাটনিস্ট নাকি কোনো চক্র? এগুলো অল্প বয়সে মেয়ে গায়েব হয়ে গেলেও অথচ পুলিশ রহস্যজনকভাবে নীরব হয়ে আছে। উল্টো জিনপরির অবাস্তব গুজব ছড়ানো হচ্ছে। এই আধুনিক যুগে এসব ফালতু গল্প কি বিশ্বাস করা যায়? এই পেছনে নিশ্চয়ই বড় কোনো অপরাধ চক্র কাজ করছে। উজান আর দেরি না করে তন্ময়কে ইশারা করে বলল, তন্ময়, আমার সাথে বাহিরে আয় তো একবার। সে দরজার কাছে গিয়ে আবারও একটু থমকে দাঁড়ালো। মেহেরের দিকে তাকিয়ে নরম গলায় বলল, শালিকা, আমার বউটাকে একটু ভালো করে কিছু খাইয়ে একটা প্যারাসিটামল দিয়ে দিও তো, আমার ফিরতে একটু রাত হতে পারে। ইফাত, তুই বাড়ির সবাই খেয়াল রাখিস। মৌ কিছু একটা বলতে মুখ খুলছিল, কিন্তু তার আগেই উজান আর তন্ময় ঝড়ের গতিতে ঘর থেকে বেরিয়ে গেল। উজান চলে যেতে মৌ নিজেও বিছানা থেকে উঠে দাঁড়ালো। এই মানুষটাকে সে কিছুতেই বুঝতে পারে না, কখন কি করে বসে। সে নিজের রুমে ফিরে গিয়ে একটু শুয়ে থাকবে ভাবলো। মৌ যেই না নিজের রুমের দরজার কাছে পৌঁছালো, অমনি একটা জোরালো হেঁচকা টানে তাকে কেউ পাশের একটা ফাঁকা রুমের ভেতরে টেনে নিয়ে গেল। হঠাৎ এমন ঘটনায় মৌ প্রথমে ভীষণ ভয় পেয়ে আটকে উঠলেও পরক্ষণে তার হাত ও শরীর স্পর্শ পেল। সে বুঝে গেল এই কিণ্ড কাজটা কার। মুহূর্তেই তার ভয় রূপ নিল চরম ক্রোধে। সে তীব্র হিংস্র চোখ মিলে সামনে তাকিয়ে থাকা রোহানের দিকে তাকালো। রোহান তখনও একটা অদ্ভুত ভাব নিয়ে মৌয়ের একদম গা ঘেঁষে দাঁড়িয়ে আছে। তার ঠোঁটের কোণে একটা পৈশাচিক বাঁকা হাসি। মৌ আর সহ্য করতে পারল না। সে নিজের সমস্ত শক্তি ব্যবহার করে রোহানের বুকে সজোরে ধাক্কা দিল। আচমকা ধাক্কায় রোহান কিছুটা পিছিয়ে গেল বটে, কিন্তু তার ভেতরে শয়তানি কমল না। সে আবারও দুষ্টু হেসে বলতে লাগলো, বাবা, আমার ফুল দেখছি এই তীব্র জ্বরের শরীরেও অনেক জ্বর রাখে। তা তো এনার্জি পাচ্ছিস কোথায়?
তার এমন নোংরা ইঙ্গিতপূর্ণ কথা শুনে মৌয়ের মাথায় রাগ এক লম্হায় চড়ে গেল। সে নিজের দাঁতে দাঁত চেপে হেসে হেসে বলল, জাস্ট শাট আপ রোহান ভাইয়া। তোমার দিন দিন একটু বেশি স্পর্ধা বেড়ে যাচ্ছে, তাই না? তোমাকে কতবার বললে তুমি আমার পিছু ছাড়বে বলো তো? প্রফেসর সাহেব যদি একবারও জন্যও টের পায় যে তুমি আমায় এইভাবে জোর করে স্পর্শ করেছ, তবে তার পরিণতি কি হবে তুমি ধারণা করতে পারছো? রোহান একটা বিকৃত হাসিতে ফেটে পড়ল। তাতে আমার বাল ছিঁড়ে যাবে। তোর ওই প্রফেসর আমার কিছুই করতে পারবে না ফুল। উল্টে তোকে আমি ওর বুক থেকে কেড়ে নিয়ে আমার করে দেখাবো। স্বপ্ন দেখতে থাকো, স্বপ্ন দেখতে তো আর টাকা লাগে না। মৌ অত্যন্ত তাচ্ছিল্যের সুরে বলল। মৌয়ের মুখে এমন আত্মবিশ্বাসী জবাব শুনে রোহান কিছুটা অবাক হয়ে চোখ বড় বড় করে তাকালো। মেয়েটার গলার আওয়াজটা এতটা শক্ত আর গম্ভীর লাগছে কেন? তবুও সে নিচের জেদ বজায় রেখে দৃঢ় গলায় বলল, তুই কি আমাকে চ্যালেঞ্জ করছিস বল? করলাম চ্যালেঞ্জ। পারলে আমাকে ওজান চৌধুরীর বুক থেকে কেড়ে নিয়ে দেখাও। রোহানের ঠোঁটে কোনো একটা পাশবিক হাসি রেখা ফুটে উঠল। ওকে, চ্যালেঞ্জ অ্যাকসেপ্টেড। তুই এখনও এই রোহান তালুকদারকে চিনিসনি ফুল? রোহান তালুকদারকে তার তা তোর কল্পনার বাহিরে। এই রোহান তালুকদার তার ভালোবাসাকে নিজের বুকে ফিরিয়ে আনার জন্য শুধু তার বেস্ট ফ্রেন্ড ওজান নয়, দরকার হলে নিজের আপন ভাইকেও খুন করতে এক সেকেন্ডও ভাববে না। রোহানের মুখ থেকে ওজানকে খুনের হুমকি শোনা মাত্রই মৌয়ের মাথার সব রক যেন এক সেকেন্ডে চড়ে গেল। সে আর নিজেকে সামলাতে পারল না। এক উন্মুক্ত আক্রোশে সে রোহানের বুকে এমন একটা সচলে ধাক্কা দিল যে রোহান ভারসাম্য হারিয়ে ধপাস করে বিছানার উপরে পড়ে গেল। আসমিক এক ধাক্কায় রোহান যখন বিছানায় শুয়ে হাঁ করে তাকিয়ে আছে, ঠিক তখনই মৌ এক মরণ কামড় দেওয়া শিকারীর মতো হিংস্র রূপ ধারণ করল। সে এক ঝটকায় এগিয়ে গিয়ে নিজের পাখানা সজরে রোহানের চওড়া বুকের ওপরে চেপে ধরে দাঁড়িয়ে গেল। বিছানায় পিষ্ট হয়ে রোহান স্তম্ভিত ও নির্বিকার চোখে তাকিয়ে রইল মৌয়ের দিকে। তখন মৌ তার উপরে নিচের পায়ের চাপ আরও বাড়িয়ে দিয়ে হিংস্র বাঘিনীর মতো গর্জন তুলল, শুট করে দেবো যে আমার স্বামীর দিকে হাত বাড়াবে। মিসেস ওজান চৌধুরী এমন শান্ত তেমনই ভয়ঙ্কর হতে পারে। আমি হলাম বাঘিনী, যার শিকড়ে যে একবার পড়বে তার কলিজা ছিঁড়ে ফেলার ক্ষমতা রাখি। মৌয়ের এমন হঠাৎ রূপ দেখে রোহানের চোখ কপালে ওঠার উপক্রম হলো। এই শান্তশিষ্ট মেয়েটার মাঝে হঠাৎ এত সাহস আর তেজ কোথা থেকে এলো? সে কিছুতেই মাথা ঢাকতে পারছে না। মৌ নিজেকে কিছুটা স্বাভাবিক করে নিয়ে রোহানকে বুকের থেকে নিজের পাখানা সরিয়ে নিল। ঠিক তখনই রোহান বিছানা থেকে উঠে এক অদ্ভুত জেদ আর হিংস্রতা নিয়ে কুম্ভকর্ণের মতো গম্ভীর স্বরে বলল, ফুল তুই ছেড়ে দিচ্ছিস আমায়? মৌ তার দিকে এক অগ্নিদৃষ্টি নিক্ষেপ করল। গলার কণ্ঠস্বর আরও শক্ত করে বলল, মিসেস ওজান চৌধুরী কখনো কাউকে মুখে থ্রেট দেয় না। সময় যখন আসবে তখন তুমি নিজে পরিণতি ঠিকই দেখতে পাবে। তুই জানিস আমি কে? আমার পাওয়ার কত দূর? রোহান তাতে দাঁত চাপল। তুমি কে, তোমার আসল রূপ কি সেটা আমি খুব ভালো করে জানি। তবে তুমি এখনো জানো না যে আমি আসলে কে। মেয়ে বলে আমায় এত সহজে ভেবো না। তোমার মতো কত নরপিশাচকে যে আমি নিজের পায়ের নিচে ফেলে এসেছি। তারা আমার কাছে প্রাণ ভিক্ষা চেয়েছিল, কিন্তু আমি বিন্দুমাত্র ছাড় দিইনি। এখনও সেই নরপিশাচদের মাঝে দুজন জ্যান্ত ঘুরে বেড়াচ্ছে, আর তাদের সমমূল্যে ধ্বংস করতে এবার শুধু তাসপিয়া মৌ নয়, এসেছে মিসেস তাসপিয়া মৌ চৌধুরী। মৌয়ের এই কথার ভেতরে আসল গভীরতা আর রহস্য রোহান নিজের বুদ্ধি দিয়ে ছুঁতে পারল না। এমনিতে মেয়েটার এই মারকুটের রূপ সে নিতে পারছে না, তার উপরে এমন রহস্যময় কথা সে বুঝতেই পারছে না মৌ আসলে কিসের ইঙ্গিত দিচ্ছে। মৌ রুম থেকে চলে যাওয়ার জন্য দরজা থেকে অগ্রসর হলো, কিন্তু হঠাৎ করেই ঘাড় বাঁকিয়ে পেছন ফিরে তাকালো। তার ঠোঁটের কোণে একটা তাচ্ছিল্য রেখা। আর হ্যাঁ, জিজ্ঞেস করলে না যে আমার এই তীব্র অসুস্থ শরীরেও কিভাবে এত এনার্জি এলো? তাহলে ভালো করে শুনে রাখো, যেখানে প্রফেসর ওজান চৌধুরী নিজে আছে সেখানে তার ওয়াইফের গায়ে এনার্জি কমতি থাকবে কিভাবে? তোমার মতো একটা নিকৃষ্ট মানুষের উপরে আমি মায়া দেখাতে চেয়েছিলাম, কিন্তু তুমি তো দয়ারও যোগ্য নও। জাস্ট রেডি হও রোহান তালুকদার। তুমি আসলে কে, কি তোমার আসল পরিচয়, আর বিদেশের মাটিতে বসে কিভাবে তুমি রাতারাতি এত কোটি টাকার মালিক হলে সব কিছু খুব তাড়াতাড়ি গোটা পৃথিবী জানতে পারবে। জাস্ট ওয়েট অ্যান্ড সি। এই বলে মৌ এক মুখ বাঁকা করে এবং বিজয়ের হাসি ঝুলিয়ে রুম থেকে বেরিয়ে গেল। রোহান এক অদ্ভুত স্তব্ধ দৃষ্টিতে তার যাওয়ার পথের দিকে তাকিয়ে রইল। মৌয়ের এই নতুন রুদ্রমূর্তি মেনে নেওয়া তার জন্য বড় কঠিন হয়ে উঠেছে। মৌ নিজের রুমে এসে বিছানায় শটান হয়ে শুয়ে পড়েছে। মিহির অত্যন্ত চিন্তিত মুখে তার মাথায় অনবরত জল পড়তে দিয়ে যাচ্ছে। সময়ের সাথে সাথে মৌয়ের শরীরের তাপমাত্রা কমতো, কিন্তু ক্ষমতা দূরের কথা, উজ্জ আরও বেড়ে গিয়েছে। মিহির যখন থার্মোমিটার দিয়ে তার জ্বর মেপে দেখল 103 সেলসিয়াস, ভাই ফারেনহাইট হয় সেলসিয়াস লিখছে কেন? 103 ডিগ্রি ফারেনহাইট। জ্বরের এই মাত্রা দেখে মেহেরের কপালে দুশ্চিন্তায় ছাপ পড়ল। সে ইতিমধ্যে ওজানকে দুবার ফোন দিয়েছিল,
কিন্তু উজান একবারও ফোন রিসিভ করেনি। উজানের এই উদাসীনতা দেখে ময়ের অবুঝ মনে এখনো আকাশ আকাশ সমান অভিমান দানা বেঁধেছে। মানুষটা মুখে এত ভালোবাসার কথা বলে, অথচ সে দেখে গেল তার এত কড়া চর। তবুও এখন পর্যন্ত বাড়ি ফেরার কোনো নামগন্ধই নেই। মেহির নিজ হাতে মৌকে কিছুটা খাবার খাইয়ে দিয়ে ওষুধ খাইয়ে দিল। ঠিক তখনই রুমের দরজা ঠেলে রুমে এসে হাজির হলো ইফাত। ইফাতকে দরজায় দাঁড়িয়ে থাকতে দেখে ময়ের ঠোঁটের কোণে একটা দুষ্টু হাসি খেলে গেল। সে বুঝতে পারলো এবার কি হতে চলেছে। ইফাত রুমে ঢুকে সোজা এসে বিছানার পাশে একপাশে মেহের একদম গা ঘেঁষে বসে পড়ল। তবে সে শুরুতে মুখে কিছু বলল না। কিছুক্ষণ ওভাবেই চুপচাপ বসে থাকার পর সে নিজেই স্বভাবস্বরূপ কাকুতির নিচে সরে আওড়ালো, ফুলকন্যা রুমে চল না প্লিজ। মেহির সাথে সাথে একটা তীব্র রাগে দৃষ্টিতে ইফাতের দিকে তাকালো। মৌয়ের শরীরটা এত খারাপ, এত জ্বর নিয়ে মেয়েটা বিছানায় চটপট করছে, আর এই লোকটা তাকে নিচের রুমে যেতে বলছে। মেহির রাগ সামলাতে না পেরে কর্কশ গলায় বলে, আপনার কি মাথা একেবারে খারাপ হয়ে গিয়েছে? উজান ভাইয়া এখনো বাড়ি ফিরেনি, তার উপরে মৌয়ের এই তীব্র জ্বর নিয়ে একা একা রুমে কিভাবে থাকবে বলুন তো? মাঝরাতে যদি ওর কিছু হয়ে যায় তখন কি হবে? ওর যে কতটা কষ্ট হচ্ছে তা কি আপনি বুঝতে পারছেন না? আমি আজ রাতে এখানেই ঘুমাবো, আপনি নিজের রুমে যান। মেহেরের সরাসরি এমন প্রত্যাখ্যানে শুনতে ইফাত কালপাল করে তাকিয়ে রইল। সে মুখটা একদম ছোট করে অসহায় স্বরে আওড়ালো, ভাবের কষ্ট হচ্ছে সেটা তুমি দেখতে পাচ্ছ, অথচ তোমার এই অভাগা পরটার যে কষ্ট পাচ্ছে তা তোমার চোখে একবারও পড়ছে না। প্লিজ ফুলকন্যা রুমে চলো না, ভাবি একা রুমে দিব্যি থাকতে পারবে। তাছাড়া একটু পরে তো ওজান চলে আসবে, তাই না ভাবি? ইফাত এবার ময়ের দিকে তাকিয়ে সাহায্যের আশায় বাণী চাইল, কিন্তু মেহের আজ বরের কোনো গুজার আপত্তি শুনতেই রাজি নয়। সে মুখ খোলার কোনো সুযোগই না দিয়েই নিজ থেকে কঠোর গলায় বলল, দেখুন আমি আর একটা কথাও বাড়াতে চাই না। আমি এই অসুস্থ অবস্থায় মৌকে ছেড়ে কোথাও যেতে পারবো না। আপনি প্লিজ একটা রাত কষ্ট করে একাই ঘুমান। ঠিক তখনই বিছানা থেকে মৌ দুর্বল গায়ে ফিসফিস করে বলে ওঠে, মেহু তুই জানা আমি ঠিক আছি, তাছাড়া তুই চুপ করবি তো মৌ? তুই আমার আগে এই পৃথিবীতে আসিসনি, তাছাড়া মামনি তোর কাছে থাকতে চেয়েছিল, কিন্তু আমি থাকতে দেইনি। এখন যদি মামনি শোনে তার মেয়েকে একা ফেলে আমি চলে গিয়েছি, তখন কি হবে? আর ইনি বউ ছাড়া তো এতগুলো বছর যখন ও একা একা কাটাতে পেরেছে, তবে একটা রাতও অনায়াসে কাটাতে পারবে। আপনি এখন যান তো এখান থেকে। বউ এবার মেহেরের আড়ালে দাঁড়িয়ে ইফাতকে চোখের ইশারায় কিছু বলল, আর সেই ইশারা পাওয়া মাত্রই ইফাত আর এক মুহূর্ত সময় নষ্ট করল না। সে কোনো কথা না পারিয়ে হুট করে মেহেরকে এক ঝাপটায় পাচাকোলে করে তুলে নিয়ে ওর রুম থেকে বের হতে হতে বলল, আগে বউ ছিল না তাই কষ্ট হলেও একা একা থাকতাম, এখন ঘরের নিজের রূপবতী বউ থাকলেও আমি একা কষ্ট পাবো? ইম্পসিবল। ভাবি তুমি নিজের খেয়াল রেখো, ও যেন একটু পরে চলে আসবে। বলে উঠে মেহের লজ্জায় আর রাগে লাল হয়ে ইফাতের চওড়া বুকে একটার পর একটা কিলঘুষি মারতে লাগলো। কিন্তু ইফাত আজ ছাড়ার পাত্র নয়। সে মেহেরের সব বাধা অগ্রাহ্য করে নিজের বিজয়ী বাহু ধরে তাকে শক্ত করে জড়িয়ে ধরে রুম থেকে চলে গেল। যাওয়ার পথে তাদের এই মিষ্টি কাণ্ড থেকে মুখ খিলখিল করে হেসে উঠল। অতঃপর উজানের ওপর এক বুক অভিমান আর ক্লান্তি নিয়ে এসে বিছানায় নিজের গা এলিয়ে দিয়ে চোখ বন্ধ করল।